বন্ধুরা, এই ভিডিওর শুরুতেই আপনাদেরকে কয়েকটি ভিডিও ক্লিপ দেখাবো। দেখুন। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপূজা। এই জায়গা এমন একটা জায়গা যেখানে বছরে দুবার দুর্গাপুজো হয়। আমি তো মনের টানে প্রাণের টানে আসি, প্রতি বছর আসি। এবং শুধু স্থানীয় বাসিন্দারাই নন, কলকাতা এবং তার দূরবর্তী বহু এলাকা থেকে মানুষ এখানে আসেন। কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। এবার আসি আসল প্রসঙ্গে। বন্ধুরা, চৈত্র নবরাত্রির সঙ্গে বাঙালি বা বাংলা কি কোনো সম্পর্ক আছে? এক কথায় উত্তর আছে। তবে আমাদের কাছে চৈত্র নবরাত্রির থেকে আশ্বিনের দুর্গাপুজোর গুরুত্ব অনেক বেশি, যেখানে আমরা মা দুর্গাকে ঘরের মেয়ে উমা হিসাবে পুজো করি এবং এই পুজো শুরু হয় ষষ্ঠীর বোধন থেকে। অন্যদিকে এই চৈত্রের নবরাত্রি শুরু হয় প্রতিপদ থেকে, যেখানে মা দুর্গার 9টি রূপকে পুজো করা হয়। এবার আসি আসল প্রসঙ্গে। চৈত্রের শুক্লপক্ষের নবরাত্রি হল বাংলার বাসন্তী পুজো এবং এই বাসন্তী পুজো প্রথম যিনি করেছিলেন তার নাম राजा सूरत। प्रथम दुर्गा पूजा जो है बंगाल में द्वापर युग जो है राजा सूरत ने किया और यहाँ पर आने से 3 देवियों के दर्शन होते हैं। মহালক্ষ্মী মন্দির, এখানে মহাকালী মন্দির, এখানে মহা সরস্বতী মন্দির, মানে চণ্ডীতে যে সমস্ত কাহিনী আছে, সুরত রাজা বৈশ্য সমাধির যে ঘটনা, সেগুলো এখানে মানে প্রতিভাত হয়ে উঠেছে তাদের মন্দিরের মাধ্যমে। মার্কেন্ড পুরাণ অনুযায়ী রাজা সুরত এই দুর্গাপুজো প্রথম করেছিলেন পশ্চিমবঙ্গে, এই গড় জঙ্গলে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, আজ আমি আপনাদেরকে এই গড় জঙ্গলটি ঘুরিয়ে দেখাবো। বাই দ্য ওয়ে, আজ 26শে মার্চ 2026, সেই নবরাত্রির মহা অষ্টমী। এবং এই দুর্গাপুজোর পেছনে যে ইতিহাসটি আছে, সেই ইতিহাসটি আপনাদেরকে অবশ্যই বলার চেষ্টা করব। প্লিজ বন্ধুরা, সঙ্গে থাকবেন। কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই জেনে নিই আপনারা এখানে কিভাবে আসবেন। যদিও আমি এখানে বাইকে করে এসেছি। কলকাতাকে পেছনে ফেলে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে আমার বাইক ছুটে চলেছে। এ যাত্রা শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো নয়, এ যেন শহর থেকে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার এক নিঃশব্দ গল্প। সামনেই দুর্গাপুর মুচিপাড়া ধীরে ধীরে পথ বদলাতে শুরু করে। এক্সপ্রেসওয়ের মসৃণতা ছেড়ে আমার বাইক ধরল দুর্গাপুরে ঢোকার সার্ভিস রোড। আমি মুচিপাড়া মোড় পর্যন্ত না গিয়ে মোড়ের একটু আগে ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে টার্ন নিলাম। আমি যাব সোজা। এখান থেকে, অর্থাৎ দুর্গাপুর মুচিপাড়া মোড় থেকে গড়জঙ্গল পর্যন্ত মোট 18 কিলোমিটার রাস্তা। এটি একটি বাস রুট। 18 কিলোমিটারের মধ্যে 12 কিলোমিটার পর্যন্ত আপনি বাসে যেতে পারবেন। বাকি 6 কিলোমিটার আপনাকে এই রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। রাস্তার দুধারে সারি সারি শালপিয়াল পলাশের জঙ্গলের বুক চিরে আমি এগিয়ে চলেছি। সবুজে ঘেরা অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যের এক মায়াবী অনুভূতি, যেখানে বারবার ছুটে আসতে চায় এই মন। আর নয়, এবার থামতে হবে। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুর স্টেশন থেকে জয়দেবের দিকে যে বাস রুটটি গেছে, সেই বাস রুটের একটি জায়গায়। আর এই জায়গাটির নাম গড়জঙ্গল মোড়। এখান থেকে আমাকে 6 কিলোমিটার গভীর জঙ্গলে ঢুকতে হবে এবং সেখানে রয়েছে সেই জায়গাটি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমার পেছনে একটি রাস্তা দেখতে পাচ্ছেন। এই বাস রুট থেকে 6 কিলোমিটার ভেতরে সেই আমার ডেস্টিনেশন, আপনাদেরকে যে জায়গায় আমি নিয়ে যাব। আপনারা যদি দুর্গাপুর থেকে আসেন, তাহলে দুর্গাপুর স্টেশন থেকে বেরিয়ে যে বাস স্ট্যান্ডটি পাবেন, সেখান থেকে জয়দেবগামী বাসে উঠবেন। বাসে উঠে বলবেন গড়জঙ্গল মোড়ে নামব এবং এই গড়জঙ্গল মোড় থেকে আপনাদেরকে সেই মেধস মুনির আশ্রম, এখান থেকে দূরত্ব 6 কিলোমিটার।
বন্ধুরা, এই গড়জঙ্গল মোড়ে একটি মাইলস্টোন রয়েছে, চলুন কি লেখা আছে দেখে নিই। এছাড়াও বেশ কিছু ফলক রয়েছে, সেগুলো আমরা দেখব, চলুন। বন্ধুরা, আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি আগে মোরামের রাস্তা ছিল, এবং মোরামের রাস্তা হলেও কন্ডিশন একদমই ভালো ছিল না। 6 কিলোমিটার পর্যন্ত বেশ খারাপ রাস্তা ছিল, কিন্তু এবার এসে দেখলাম এই রাস্তাটি কংক্রিটের হয়েছে, অর্থাৎ সিমেন্টের বিভিন্ন ব্লক বসিয়ে রাস্তাটা পুরো মন্দির পর্যন্ত বা গড় জঙ্গলের ভেতর পর্যন্ত, অর্থাৎ 6 কিলোমিটার রাস্তা এই কংক্রিটের। এটা কিন্তু খুব ভালো করেছে। শুধু তাই নয়, শুনলাম যে ইছাই ঘোষের দেউল যেটা রয়েছে সেটা ওখান থেকে আরও অনেক দূরে। এর আগেরবার যখন এসেছিলাম তখন আমি এই মেন রাস্তা হয়ে গিয়েছিলাম, কিন্তু এখন শুনছি এই কংক্রিটের রাস্তাটি নাকি একদম দেউল পর্যন্ত, অর্থাৎ ইছাই ঘোষের দেউল যেটা আমরা সবাই চিনি বা জানি, সেই দেউল পর্যন্ত নাকি এই রাস্তাটা তৈরি করা হয়েছে। যদিও আমি শিওর নই, তবে হ্যাঁ, একদম গড় জঙ্গল অর্থাৎ 6 কিলোমিটার পর্যন্ত গড় জঙ্গল বা শ্যামারূপার মন্দির পর্যন্ত এটি কংক্রিটের রাস্তা। চলুন এবার আপনাদেরকে এই রাস্তায় আমি বাইকে যেতে যেতে পুরো জঙ্গলটাকে আপনাদেরকে দেখাবো। প্লিজ সঙ্গে থাকবেন। সবুজে ঘেরা এই পথ যেন এক মায়াবী জগতের দরজা খুলে দেয়। চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। গাছের পাতায় রোদের ঝিলিক আর নরম হাওয়ার স্পর্শে মনটা অজান্তেই শান্ত হয়ে যায়। শালপিয়ালের বন ঘিরে আছে চারিদিক, তাদের উঁচু মাথা যেন আকাশ ছুঁতে চাইছে। পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে তৈরি করে নরম আলোর কারুকাজ, যেন প্রকৃতি নিজেই আঁকছে এক জীবন্ত ছবি। দূরে পাখির ডাক, কাছে ঝিরঝিরে হাওয়ার শব্দ, সব মিলিয়ে এক অপার্থিব সুর বেজে ওঠে। এই নিস্তব্ধতার মাঝেও আছে এক গভীর প্রাণ। পাতার মর্মর শব্দ, অচেনা পাখির ডানা ঝাপটানো, আর মাটির ভেতর লুকিয়ে থাকা জীবনের স্পন্দন। এখানে সময় যেন একটু ধীর হয়ে যায়, প্রতিটি মুহূর্তকে আরো বেশি করে অনুভব করার সুযোগ দেয়। এই সবুজের মাঝে দাঁড়িয়ে মনে হয় শহরের সব ক্লান্তি, সব ব্যস্ততা কোথায় যেন মিলিয়ে গেছে। শুধু রয়ে গেছে এক অদ্ভুত প্রশান্তি আর মায়াবী অনুভূতি, যা মনকে বারবার টেনে নিয়ে যেতে চায় এই প্রকৃতির কাছে। এই রাস্তা ধরেও মন্দিরে যাওয়া যায়, এই রাস্তা ধরে যাওয়া যায়, আবার বাদিকে রাস্তা ধরেও যাওয়া যায়। চলুন এবার এই রাস্তা ধরেই যাই। বসন্তকাল, গাছের পাতাগুলো ঝরে গেছে, তবুও এর সৌন্দর্য অপার। এখান থেকে গড় জঙ্গলের একদম মন্দির পর্যন্ত আর যাচ্ছি না। এবার আমি আপনাদেরকে নিয়ে যাব দ্বিতীয় যে রাস্তাটির কথা পূর্বে বলেছিলাম, সেই রাস্তার শেষ প্রান্তে, যেখান থেকে এই গড় জঙ্গলে আমি ঢুকব। বন্ধুরা, অবশেষে এসে পৌঁছালাম গড় জঙ্গল, মেধস মুনির আশ্রম। চলুন এবার আস্তে আস্তে আশ্রমের দিকে প্রবেশ করি। আপনারা যদি কংক্রিটের রাস্তা ধরে আসেন তাহলে আপনাদেরকে ঠিক এখানে থামতে হবে। এই ডান দিকে ঢুকে গেল মেধস মুনির আশ্রম, আর এই বাঁদিকে রাস্তাটি চলে গেল শ্যামারূপা মন্দির। আপনারা যারা বাসে করে আসবেন তারা দুর্গাপুর থেকে বাসে উঠে নামবেন গড় জঙ্গল মোড়, এবং এই গড় জঙ্গল মোড় থেকে এই গড় জঙ্গল 6 কিলোমিটার রাস্তা। এই 6 কিলোমিটার আসার জন্য আপনারা অটো বা টোটো কিছু পাবেন না, সেখানে কোনো স্ট্যান্ড নেই। হ্যাঁ, কপাল ভালো থাকলে কোনো ফাঁকা অটো বা টোটো রাস্তা দিয়ে যেতে পারে, আপনারা কন্ট্যাক্ট করে নিলেন। সব থেকে বেস্ট হবে আপনার যদি অটো বা টোটো যাই হোক না কেন দুর্গাপুর থেকে বুক করে আসে। এগিয়ে চলেছি যোগী বাবার আশ্রমের দিকে। এই জায়গাতেই আগে ছিল মেধস মুনির আশ্রম। প্রায় জনমানবহীন গভীর জঙ্গলের মধ্যে এরকম একটি আশ্রম মনের মধ্যে একটি অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। এটি প্রাচীন বঙ্গের মানচিত্র, একটু চোখ বুলিয়ে নিই। আর এইটি গড়ের মানচিত্র।
আজ নবরাত্রি দুর্গাপুজোর মহা অষ্টমী, চলছে তার পুজো। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন সারা বছর, তবে বছরের বিশেষ দিনগুলিতে এখানে মানুষের প্রচুর ভিড় হয়। এই জায়গাতে যেমন বসন্তকালে দুর্গাপুজো বা বাসন্তী পুজো হয়, ঠিক তেমনি আশ্বিনের দুর্গাপুজোও এই একই জায়গায় হয়। আর এখানে সারা বছর যে তিন দেবী পূজিত হন তারা হলেন মহাকালী, মহালক্ষ্মী ও মহা সরস্বতী। বন্ধুরা, আপনারা দেখছেন গড় জঙ্গলের বাসন্তী পুজো, আজ মহা অষ্টমী, এবং এইখানটাতেই আশ্বিনের দুর্গা পুজোও হয়। এবং এই মায়ের মন্দিরের পাশেই রয়েছে মহা সরস্বতী মন্দির। চলুন আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। বন্ধুরা, ওখানটায় হচ্ছে বাসন্তী পুজো, আর তার পাশে ঠিক এই জায়গায় হচ্ছে মহা সরস্বতী মন্দির। চলুন একবার দেবীকে দর্শন করি। বন্ধুরা, এই ভিডিওর মাঝে আমি একটা আপনাদেরকে প্রশ্ন করব। আশ্বিনের দুর্গাপুজো এবং নবরাত্রির দুর্গাপুজো, এই দুটো দুর্গাপুজোরই নিয়ম বা আচার যাই বলুন না কেন সবই এক, শুধুমাত্র একটি বিষয় ছাড়া। সেই বিষয়টি কি আপনারা সবাই জানেন? যদি জানেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান, আর না জানলে একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে বলছি। এই গড় জঙ্গলে যে পুরনো মন্দিরগুলো পাওয়া গেছে সেগুলো একসময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিল। राजा सूरत का बनाया ये मंदिर बहुत प्राचीन, जो मिट्टी में ढका हुआ था। तो हमारे गुरु भाई ने आकर के यहाँ पर 40 बरस एक इमली का गाछ है, दरख्त है, उसके बीच में रह करके उन्होंने तपस्या किया। और तपस्या करने के बाद जब उनको जागृत हुआ तो उन्होंने इस मंदिर का उद्धार किया। মার্কেন্ডীয় পুরাণ অনুযায়ী রাজা সুরত প্রথম দুর্গাপুজো করেছিলেন, এবং সেই পুজোটা করেছিলেন এখানে এই গড় জঙ্গলে। রাজা সুরতের রাজধানী ছিল আধুনা বোলপুর। তিনি তার আত্মীয় স্বজনের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তারপর তিনি রাজ্যপাট হারিয়েছিলেন। রাজ্যপাট হারিয়ে মনের দুঃখে ঘুরতে ঘুরতে তিনি এই গড় জঙ্গলে এসে উপস্থিত হন। অন্যদিকে সমাধি বৈশ্য নামে এক ব্যবসায়ী, তিনিও ব্যবসায় প্রচুর লস করেন। তারপর তিনিও ঘুরতে ঘুরতে মনের দুঃখে এই গড় জঙ্গলে মেধস মুনির আশ্রমে এসে আশ্রয় পান। এখানেই সমাধি বৈশ্য ও রাজা সুরতের পরিচয় হয়। তারা দুজনে মিলে মেধস মুনির কাছে তাদের মনের দুঃখের কথা জানান। তখন মেধস মুনি তাদের কথা শুনে তাদেরকে মা দুর্গার পুজো করার নির্দেশ দেন। মেধস মুনির নির্দেশ পেয়ে তারা দুজনে এই গড় জঙ্গলের মাটি দিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি করেন। তারপর কোনো এক চৈত্রের শুক্লাপক্ষে তারা দুর্গাপুজো করেন, এবং কথিত আছে সেই দুর্গাপুজো করার পর রাজা সুরত নাকি তার রাজ্য ফেরত পেয়েছিলেন। বটগাছের ঠিক নিচে এই জায়গাতে হচ্ছে বাসন্তী পুজো, আর তার পাশেই রয়েছে মহা সরস্বতী মন্দির। সামনেই বজরংবলী মন্দির। বজরংবলী মন্দিরের পেছনটাতে আছে একটি প্রাচীন যজ্ঞশালা, আর তার ঠিক পেছনে রয়েছে মহালক্ষ্মী মন্দির। আর ডান দিকে যদি ক্যামেরাটাকে একটু ঘোরাই তাহলে দূরে ওই দেখতে পাচ্ছেন মহাকালী মন্দির। চলুন বন্ধুরা, এবার আপনাদেরকে মহালক্ষ্মী মন্দির ও মহাকালী মন্দির দর্শন করে নিয়ে আসি। বন্ধুরা, এটাই মহালক্ষ্মী মন্দির। এই দেবী অষ্টদশভুজা, অর্থাৎ 18টি হাত আছে। এবার চলেছি মহাকালী মন্দিরের দিকে। এটাই মহাকালী মন্দির। এই দেবীর 10টি পা, 10টি হাত ও 10টি মাথা আছে। এবার সেই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। আশ্বিনের দুর্গাপুজো এবং নবরাত্রির দুর্গাপুজোর মধ্যে মূল পার্থক্যটা হলো, আশ্বিনের দুর্গাপুজোতে বোধন করা হয়, অর্থাৎ যে পুজোকে আমরা বলি অকাল বোধন। বোধন কথার অর্থ জাগরণ। সেই সময় মা নিদ্রায় ছিলেন, তাই রামচন্দ্র বোধন করে অর্থাৎ মাকে জাগিয়ে তারপর পুজো করেছিলেন। আর এই নবরাত্রির দুর্গাপুজো হলো যে সময়, সেই সময় মা জেগে থাকেন, মাকে জাগানোর প্রয়োজন হয় না। চলুন এবার বজরংবলীর মন্দির দর্শন করি।
বজরংবলী মন্দিরের পেছনে রয়েছে এই প্রাচীন যজ্ঞশালা, যা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এটি হচ্ছে গড়েশ্বর মহাদেব মন্দির। চলুন একটু ভালো করে দর্শন করি। বন্ধুরা, আমার পেছনে যে শিব মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই শিব মন্দিরটি নতুন নির্মাণ করা হয়েছে, 2-1 বছর হবে হয়তো। কিন্তু এই শিব মন্দিরটি নির্মাণ করার আগে এখানে কি ছিল, চলুন সেটা একবার দেখে নিই। এর পুরনো ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে, এবং যেটা আপনারা দেখবেন সেটা মাটির তলা থেকে পরবর্তীকালে উদ্ধার করা হয়েছিল। এই শিবলিঙ্গটা মাটির তলায় ছিল, ডোজার মেশিন দিয়ে উদ্ধার হয়েছে। 3 শিবলিঙ্গ এখানে ছিল, 3 দেবীর। তা এর বাহ্য লিঙ্গ, এই লিঙ্গ ভারতবর্ষে খুব দুর্লভ, ন্যাচারাল লিঙ্গ, রাজা সুরাজ সমাজে বর্ষ প্রতিষ্ঠিত মেধামণির নির্দেশে। বন্ধুরা, আমার পেছনে ওই নির্মীয়মান একটি মন্দির দেখতে পাচ্ছেন। সেই জায়গাটিতে এই মন্দির নির্মাণ করার আগে কি ছিল, চলুন সেটা একবার দেখে নিই। মহাবিষ্ণু মন্দির। এই জায়গাটি নাকি কবি জয়দেবের সাধনস্থল। কবি জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের 5 সভাকবির মধ্যে একজন, এবং এই জায়গাটি ছিল রাজা লক্ষণ সেনের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি জায়গা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। আর সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ। বসন্ত পুজোটা আমি ফাঁকা দিতে চাই না, কারণ আমি বাড়িতে পুজো ব্রতী হয়ে থাকি, যার ফলে শরৎকালের পুজো আমি আসতে পারি না। কিন্তু এখানে বাসন্তী পুজো অতি অবশ্যই আসি, এবং আমার সেই চিরপরিচিত মনের টানে মাকে দর্শন করি, মাকে অনুভব করি। এটা যেন এই যে কী আনন্দ, এই যে কী অনির্বচনীয় আনন্দ, এই আমি ভাষা দ্বারা ঠিক বোঝাতে পারবো না। ভালো থাকবেন সবাই।